নমস্কার, আমি আইভি চট্টোপাধ্যায়। আমি আজ একটি ছোটদের কল্পবিজ্ঞানের গল্প পড়ে শোনাব। গল্পটি প্রথম প্রকাশ হয়েছিল কিশোর ভারতী পত্রিকায়। তারপরে এই গল্পটি আমার ছোটদের জন্য গল্প সংকলন ছোটদের গল্প এই বইতে সংকলিত হয়েছে। এই ছোটদের গল্প বইটি গত বইমেলায় 2026-এর বইমেলায় প্রকাশিত। গল্পের নাম বার্নি আর বন্ধু এলিয়েন। মেয়েটা একটু এগিয়ে আসতেই জোরে জোরে ভৌ ভৌ আওয়াজ করে উঠল বার্নি। মেয়েটা দাঁড়িয়ে পড়ল। কি হলো রে? হাতের বেল্ট ধরে টান দিল তিতির। দাঁড়িয়ে পড়লি কেন? মেয়েটার দিকে তাকিয়ে হাসলো। ও কিচ্ছু বলবে না, কিছু করবেও না। মেয়েটাও হাসলো। কি সুন্দর দেখতে ওকে। কি নাম ওর? অমনি বার্নি আবার ভৌ ভৌ করে ডেকে উঠল। এবার ডাকটা বেশ রাগি রাগি। একটু নিচু হয়ে মাথায় ঘাড়ে হাত বুলিয়ে দিল তিতির। ফ্রেন্ড ফ্রেন্ড, অমন করে না বাবা। ওর নাম বার্নি, আমরা ওকে আদর করে বাবা বাবু এসব বলি। হ্যালো বার্নি বাবু। মেয়েটা এক পা এগিয়ে এলো। অমনি ছটফট করে লাফিয়ে উঠল বার্নি। হাত ছাড়িয়ে ছুটে যাবে এক্ষুনি। ও বার্নি, বিহেভ ইয়োরসেলফ, ধমকে উঠল তিতির। কেন এমন করছে কে জানে। ও খুব শান্ত, সব সময় খুশি থাকে। আই এম সরি। ইটস ওকে, নতুন কাউকে দেখলে ওরকম করে ওরা। হ্যাঁ, তোমাকে নতুন দেখছি। এই ক্যাম্পাসে নতুন এসেছো? হুইচ বিল্ডিং? আমি আমি আসলে একটা ঠিকানা খুঁজছি। কারো বাড়িতে বেড়াতে এসেছো? গেটের সিকিউরিটিকে বললেই ওরা দেখিয়ে দেবে। ওরা এই বিল্ডিং দেখালো। এই বিল্ডিং? কত নম্বর ফ্ল্যাট? 5/3, 4th ফ্লোর। ওইদিকে বিল্ডিংয়ের দরজা, ওখানে সিকিউরিটি আছে। হি উইল গাইড ইউ। থ্যাঙ্কস। মেয়েটা এগিয়ে গেল রঙিন ফুলের মাঝখানের রাস্তা দিয়ে। আর কেন যে বার্নি আবার লাফালাফি শুরু করলো। চল চল, ওই মাঠের দিকে ঘুরে আসি। খুব ছটফট করছিস আজ। আরও খানিক পরে বার্নিকে নিয়ে বাড়ি ফিরেছে তিতির। ভেতরে ঢুকেই কি আশ্চর্য, সেই মেয়েটা সোফায় বসে বাবার সঙ্গে কথা বলছে। ডাইনিং টেবিলের কাছে হাসি মুখে দাঁড়িয়ে মা। বার্নি লাফিয়ে উঠে হাত ছাড়িয়ে ছুটে গেছে এবার। মেয়েটা অবশ্য ভয় পায়নি, হাত তুলে হাসি মুখে ডাকলো বার্নিকে। হঠাৎ শান্ত হয়ে গেল বার্নি। ছুটে ঘরের মধ্যে ঢুকে গেল। ভয় পেলে এমন করে, দেওয়ালির দিন বাজি পোড়ানোর আওয়াজ কিংবা বৃষ্টির সঙ্গে বাজ পড়লে। কি হলো ওর? বাবা অবাক। জানি না, আজ একটু অদ্ভুত বিহেভ করছে বার্নি। বলতে বলতে ঢুকে এলো তিতির। মেয়েটা এখানে কেন? আয় এখানে বস। বাবা সোফায় একটু সরে বসলো। ও জুহি, ভাদুড়িদের বাড়িতে এসেছিল। ওরা নেই, তাই আমাদের বাড়িতে। 4th ফ্লোর বলেছিল মেয়েটা। সেমন্তীদের বাড়িতে। ওরা নেই, ঠিক আছে। তাহলে আশেপাশের ফ্ল্যাটে বসা স্বাভাবিক ছিল না? 5 তলা থেকে নেমে এসে 2nd ফ্লোরে, আবার এই বাড়িতেই? ও আজই এসেছে, সেই ইতালি থেকে। এসে কেমন বিপদে পড়েছে। ভেতরে আয়, সব বলছি, মা বলল। হোয়াই ডোন্ট ইউ কল দেম? ওরা নিশ্চয় জানে তুমি আসছো, মেয়েটাকে বলল তিতির। ও বলছে ভাদুড়িরা জানে না কিছু, ওদের কোনো আত্মীয়ের রেফারেন্স নিয়ে এসেছে। একটা অঘটন হয়ে গেছে, তাই আসতে বাধ্য হয়েছে। ওরা কাশ্মীর গেছে না, ওখানে তো এখানে ফোনের সিম কাজ করে না। কি বিপদ বলতো। মেয়েটা কিছু বলার আগেই মা বলে উঠল। বিপদ বিপদ করছে মা। মেয়েটার মুখে কিন্তু কোনো বিপদের ছাপ নেই। হাসি হাসি মুখে তাকিয়ে আছে তিতিরের দিকে। তোমার লাগেজ কোথায়? নিচে দেখা হয়েছিল, তখনও মেয়েটার সঙ্গে কোনো ব্যাগ বা ব্যাগেজ ছিল না। অথচ বলছে সেই ইতালি দূর দেশ থেকে এসেছে। সেই কথাই তো শুনছিলাম, বাবা বলে উঠল। ইন্ডিয়া দেখতে এসেছে, হোটেলে যাচ্ছিল, আর এয়ারপোর্টে নেমেই সব জিনিস হারিয়ে ফেলেছে। ক্যাবে উঠেছিল রে, ওকে অজ্ঞান করে সব জিনিস নিয়ে রাস্তায় ফেলে চলে গেছে। কি অবস্থা আমাদের দেশের। পুলিশে রিপোর্ট করেছো জুহি? JUFI, জুফি। আমার নাম জুফি। চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। জুফি? সে আবার কি নাম? ওয়েল, তুমি বাঙালি, এত ভালো বাংলা বলছো, বাবা বলল।
দাঁড়াও, আমি কথা বলছি। থামিয়ে দিল তিতির। তোমার জিনিস চুরি হয়েছে, তুমি পুলিশে রিপোর্ট করেছো? হ্যাঁ, ওরাই নামিয়ে দিয়ে গেল এই ক্যাম্পাসের গেটে। শান্ত মৃদু স্বর। এত বড় একটা ঝড় বয়ে গেছে, দেখে বোঝারই উপায় নেই। ও বলছে হোটেলে চলে যাবে। আমি বলছি আজকে রাতটা ও এখানেই থাক। এই বয়সের একটা মেয়ে কোথায় কোথায় ঘুরবে, কোথায় থাকবে? মা বলল। তুমি একটু গরম কফি নাও জুফি। তুই কি বলছিস তিতির? বাবা বলল। দাঁড়াও, বার্নি কোথায় গেল দেখি। কি যে হলো ওর! মা, তুমি ওর সঙ্গে থাকো, কফি টফি দাও। বাবা, একটু ভেতরে চলো তো, বার্নির কি হলো দেখি। ইশারাটা ঠিক বুঝেছে বাবা, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে। ওয়েল লেডি, তুমি বসো একটু, ডোন্ট ওয়ারি। কত রকম ঘটনা ঘটছে আজকাল। অজ্ঞাত কুলশীল মানুষ, হোক না সে একজন মেয়ে, হঠাৎ এসে পড়লেই ঘরে ঢোকায় না কেউ। আবার এটাও ঠিক যে মানুষই মানুষের দরকারে পাশে দাঁড়ায়। একলা একটা মেয়ে বিদেশে এসে বিপদে পড়েছে, এই ভর সন্ধেবেলা একলা ছেড়ে দেওয়া যায়? সবচেয়ে বড় কথা, মা কেমন সহজে মেনে নিয়েছে মেয়েটাকে আশ্রয় দেবার কথা, যে মা সব ব্যাপারে সবচেয়ে বেশি খুঁতখুত করে। আমাদের একবার লোকাল থানায় ইনফর্ম করে রাখা উচিত না বাবা? আমি অলরেডি প্রদীপদাকে বলেছি। বললেন একটু পরে আসছেন। প্রদীপ আঙ্কেল রিটায়ার্ড পুলিশ অফিসার, পাশের বিল্ডিংয়ে থাকেন। ক্যাম্পাসের যে কোনো পুলিশি ঝামেলায় ভরসা। কি বললেন শুনে? তোর মতোই ভাবনা, অচেনা অজানা একজন। বাবা, বার্নি বাবা! হঠাৎ জোরে চিৎকার করে উঠেছে তিতির। এপাশের ব্যালকনির রেলিংয়ে চড়ে পড়েছে বার্নি। তিতির ধরে না ফেললে নিচে লাফিয়ে পড়তো। এমন তো কোনোদিন করে নাও। খুব শান্ত, খুব বাধ্য, বরং বেশ ভীরু প্রকৃতি। ওই মেয়েটাকে দেখে বার্নি এমন করছে বাবা, আমি 100% শিওর দেয়ার ইজ সামথিং ফিশি। কে মেয়েটা? সত্যি বিপদে পড়ে এসেছে? তাহলে বার্নি এমন করছে কেন? তিতিরের কোলে মুখ বুজে শুয়ে পড়েছে বার্নি। ছোট্ট শরীরটা কেঁপে কেঁপে উঠছে। এত ভয় পাচ্ছে কেন ও? এত চিৎকার করছিস কেন? মা এসে দাঁড়িয়েছে। মেয়েটা কি করছে? ওকে একলা বসিয়ে এলে? বাবা বলে উঠল। সবে সন্ধে নেমেছে, তেমন অন্ধকার হয়নি এখনো, কিন্তু একটা ব্যাপার চোখে লাগছে। আকাশের একটা দিক এক ঝাঁক আলোয় উজ্জ্বল, আর আলোগুলো চলমান। আলোর ঝাঁক সরে যাচ্ছে দূরে, বেশ অস্বাভাবিক। বাবা দেখো। তিতির হাত তুলে দেখালো। ওটা কি, এরোপ্লেন নাকি? মা বলল, না না, মনে হচ্ছে ইউএফও। কি বলছো বাবা? ইউএফও মানে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টস? অজ্ঞাত উড়ন্ত বস্তু। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী পৃথিবীর নানা দেশে নানা সময় আকাশে উঠতে দেখা গেছে এগুলোকে। বিচিত্র আকারের নভোযানের মতো দেখতে, অত্যন্ত দ্রুত গতিতে উড়ে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বৈমানিক থেকে শুরু করে বহু সাধারণ মানুষ এই রহস্যময় উড়ন্ত যান দেখার কথা বলেছেন, কিন্তু অনেকেই তাদের বর্ণনা বিশ্বাস করে না। এগুলো নিয়ে সিনেমা, টিভি সিরিয়াল হয়েছে, কিন্তু রহস্যভেদ আজও হয়নি। দেখ তিতির, অত এক্সাইটেড হবার মতো কিছু নয়। অনেক সময় এগুলো গোপন কোনো সামরিক বিমানের পরীক্ষামূলক উড়ান। ইউএফও মানে এই ভিন গ্রহ থেকে আসা এলিয়েনদের আকাশযান নয়। প্রদীপ আঙ্কেল এলেন যখন, জুফি বেশ জমিয়ে গল্প জুড়েছে মায়ের সঙ্গে। একেবারে নতুন একটা জায়গায় এসেছে, অচেনা বাড়ি, কোনো সংকোচ নেই। গল্প করছে ওর নিজের দেশ ইতালির। ফ্লোরেন্সে যাবার সুন্দর রাস্তা, হাইওয়ে অব দ্য সান। জুফি সেই রাস্তার গল্প করছে। প্রদীপ আঙ্কেলকে দেখে একটুও ঘাবড়ালো না, বরং বলল, তোমাদের দেশে পুলিশ খুব ভালো, আমাকে কত হেল্প করেছে। আমি দেখছি কোন থানার পুলিশ ওকে পৌঁছে দিয়ে গেছে। বাবাকে বলে গেলেন আঙ্কেল। মনে হচ্ছে ভয় পাবার কিছু নেই, তবু সিকিউরিটিকে অ্যালার্ট করে দিয়ে যাচ্ছি, আর লোকাল থানাকে ইনফর্ম করে দিচ্ছি। একবার হয়তো থানা থেকে এসে দেখে যাবে, আর কাল সকালে তো চলেই যাচ্ছে মেয়েটা। ভয় পাবার কিছু নেই, কিন্তু বার্নি খুব ভয় পাচ্ছে। এটা অস্বাভাবিক। নতুন লোক এলেই বার্নি লাফিয়ে ঝাঁপিয়ে খুশি হয়ে ওঠে। না, একটু সাবধানে থাকতে হবে। রাতে কোণে স্টাডি রুমে জুফির শোবার ব্যবস্থা হয়েছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রেখো বাবা, তিতির বলেছে, সাবধানের মার নেই। বাইরের দরজাও তালা দিয়ে বন্ধ করে রেখেছি। বাবা গলা নামিয়ে বলল, রাতে যদি দরজা খুলে কাউকে ঢুকিয়ে নেয় মেয়েটা,
এমন কত ঘটনাই তো শোনা যায়। অনেক রাতে ঘুম ভেঙে গেল তিতিরের। বার্নি উদ্ভ্রান্ত হয়ে ঘরের মধ্যে ছোটাছুটি করছে। কি হয়েছে বার্নি? নিচে নিয়ে যেতে হবে? হঠাৎ চোখে পড়ল দরজার নিচে উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। এত রাতে কে আলো জ্বেলেছে করিডোরে? আস্তে দরজা খুলল তিতির। চোখ ধাঁধানো আলো, আলোর বিচ্ছুরণ যাকে বলে। কোথা থেকে আসছে এত আলো? বাবা বাবা জোরে ডেকে উঠল, সাড়া পেল না। কিন্তু চোখের সামনে অদ্ভুত সুন্দর আলোর রোশনাই। তারপরে চমকে উঠল, কোণে স্টাডি রুমের দরজায় দাঁড়িয়ে আছে কেউ। বিশাল আকার এক প্রাণী, রূপলি রঙের শরীর, খুব লম্বা, দরজা ছাড়িয়ে প্রায় সিলিং পর্যন্ত লম্বা। ও ঘরে তো জুফিকে থাকতে দিয়েছিল মা। মা কোথায়? বাবা মা সাড়া দিচ্ছে না কেন? বার্নিও একদম চুপ। দরজা খোলার পরও বেরিয়ে আসেনি। ভয় ভয় করছে। কি এটা? মানুষ নাকি অন্য কিছু? আক্রমণ করবে না তো? সাহস করে একটু এগিয়ে গেল তিতির। হু আর ইউ? অমনি অদ্ভুত শব্দ করে উঠল প্রাণীটা। ঘরের ভেতর থেকেও শব্দ ভেসে এলো, ঠিক যেন সাড়া দিল কেউ। এটা কি কোনো সংকেত? তারপর ঘর থেকে বেরিয়ে এলো জুফি। জুফির গায়েও উজ্জ্বল রূপলি আলো, মুখে হাসি। আমরা বন্ধু, ভয় নেই তিতির। এই দেখো, হাত তুলে ইশারা করলো। স্টাডি রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে এগিয়ে এলে উল্টো মাথায় তিতিরের ঘর। সেই দিকে ইশারা করছে জুফি। কি আছে ঘরে? বার্নি? বার্নিকে খুঁজছে? না, কিছুতেই না। পিছিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল তিতির। হাত বাড়িয়ে দিল জুফি। ঠিক হাত নয়, হাতের মতো কিছু, লম্বা একটা ডানার মতো, উজ্জ্বল নীল আলুর ডানা। দরজা খুলে গেল নিজে নিজেই। ব্যালকনির দিকে দরজাটাও। ভৌ ভৌ করে ডাকছে বার্নি, ভয়ের ডাক। এত আওয়াজেও বাবা মা ঘর থেকে বেরোচ্ছে না কেন? কি করেছে ওরা বাবা মায়ের সঙ্গে? ভয় নেই তিতির, আমরা বন্ধু, জুফি আবার বলল। ও নাক্স, আমার ভাই। আগে আমরা মার্সে ছিলাম, তোমরা যাকে মঙ্গল গ্রহ বলো। মঙ্গলে এক উন্নত সভ্যতা ছিল আমাদের। হঠাৎ এক মহাজাগতিক ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেছিল। সেই প্রলয়ঙ্কর দুর্যোগে আমাদের জাতি ধ্বংস হয়ে গেছে। আমরা সবাই ছিটকে পড়েছিলাম মহাকাশে। নাক্স এই গ্রহে ছিটকে এসে পড়েছিল। পরে আমি জানতে পেরেছি আমার ভাই নাক্স বেঁচে আছে। আসলে ওর মধ্যে আছে এমন কিছু প্রযুক্তি যা ওকে বেঁচে থাকার জন্য সাহায্য করেছে। মঙ্গল গ্রহের শুষ্ক পরিবেশে বেঁচে থাকা শরীর কিভাবে এই গ্রহের জলীয় আবহাওয়া বাতাসে বেঁচে থেকেছে তা জানলে তুমি অবাক হয়ে যাবে। তুমি নাক্সকে খুঁজতে এসেছিলে? ইতালি থেকে আসার গল্পটা মিথ্যে। মঙ্গল গ্রহ থেকে এসেছো? তোমরা এলিয়েন? টান টান হয়ে উঠল তিতিরের শরীর। এও কি সম্ভব? স্বপ্ন দেখছে না তো? তবে আস্তে আস্তে ভয় কেটে যাচ্ছে। বার্নিকে দু হাতের মধ্যে জড়িয়ে ধরল। কিচ্ছু হবে না বার্নি সোনা, কিচ্ছু হবে না, ভয় নেই, ওরা বন্ধু, তোমাকে কিচ্ছু করবে না। একটু শান্ত হয়েছে বার্নিও, তবে এখনো ভয়ে কেঁপে কেঁপে উঠছে ওর ছোট্ট শরীর। হ্যাঁ, এলিয়েন, ভিন গ্রহের প্রাণী আমরা। আমাদের কাছে তোমরা, এই পৃথিবীর মানুষেরাও এলিয়েন। মঙ্গল গ্রহ থেকে নয়, আমি এসেছি অনেক দূরের এক নক্ষত্র থেকে। তোমাদের পৃথিবীতে তার নাম দেওয়া হয়েছে KIC 8462852, এলিয়েন মেগা স্ট্রাকচার। আমাদের এই তারা অন্যান্য নক্ষত্রদের থেকে অনেক বেশি উজ্জ্বল। বললাম না, আমাদের নিজেদের জাতি ধ্বংস হয়ে গেছিল মঙ্গল গ্রহে। তাই আমরা এখন অনেক বেশি সাবধানী। আমরা নতুন বসতি তৈরি করেছি এমন এক নক্ষত্রে যেখানে মহাকাশ ঝড় হবে না। ছিটকে পড়া অনেককেই আমরা খুঁজে পেয়েছি। নাক্সকে পেলাম যেমন আজ। তবে নাক্সকে খুঁজে পেয়েছি কার জন্যে জানো? হাসলো জুফি। বার্নির জন্য। বার্নি? আমাদের বার্নি? কি করে? আমি বলছি। এতক্ষণে কথা বলে উঠল নাক্স। মহাকাশে অনেক ভিনগ্রহীরা আছে, বড় সময়ের ব্যবধানে আছে। হয়তো কোথাও এমন সভ্যতা আছে যা 200 বছর পিছিয়ে, আবার এমন সভ্যতা
যা এখনকার সময়ের থেকে 1000 বছর এগিয়ে। দুই সভ্যতাতেই হয়তো এলিয়েনদের বসবাস। পৃথিবীতে, তোমাদের পৃথিবীতে নানা গবেষণাও তো সে কথা বলছে, তুমি খবর নিয়ে দেখো। এলিয়েনরা পৃথিবীতে গোপনে মানুষের সঙ্গে বসবাস করতে পারে। স্ক্রিপ্টোটেরেস্ট্রিয়াল হাইপোথিসিস সম্বন্ধে কিছু জানো? স্ক্রিপ্টোটেরেস্ট্রিয়াল মানে সেই সব ভিনগ্রহী প্রাণী যারা মানুষের ছদ্মবেশে তোমাদের মধ্যেই বাস করছে। তাই নাকি? খুব অবাক হয়েছে তিতির। কেন বসবাস করছে তারা? এই যে বললে আমাদের পৃথিবীর জল হাওয়া এলিয়েনদের সহ্য হয় না। বলছি, তার আগে বলি, মহাবিশ্বে যেসব জায়গায় প্রাণের অস্তিত্ব আছে তাদের মধ্যে বৃহস্পতি গ্রহের উপগ্রহগুলো অন্যতম। মহাকাশের ঝড়ে বিপদে পড়ে আমাদের অনেকেই ওই সব গ্রহ উপগ্রহে আশ্রয় নিয়েছিল। আমরা তাদের খুঁজে নিয়েছি এক এক করে, জুফি বলল। বারান্দার দরজার দিকে এগিয়ে গেল। তারপর, তোমাদের সৌরজগতের বাইরের নক্ষত্রে গ্রহেও প্রাণের অস্তিত্ব আছে। যেমন একটার কথা বলি, পৃথিবী থেকে 120 আলোকবর্ষ দূরের একটি গ্রহ, পৃথিবীর মানুষ যার নাম দিয়েছে K2-18b, সেখানে প্রাণের অস্তিত্ব আছে। এই রকম গ্রহগুলোকে তোমরা নাম দিয়েছো গোল্ডিলক্স জোন। এই জোন নক্ষত্রগুলো থেকে এমন দূরত্বে আছে যেখানে তাপমাত্রা খুব বেশি ঠান্ডা নয়, আবার খুব বেশি গরমও নয়। জীবনের বেঁচে থাকার জন্য জরুরি তাপমাত্রা। তোমরা সব জানো, সব এলিয়েন জাতিদের চেনো, যোগাযোগ রাখো সবার সঙ্গে। সব না হলেও জানি। তোমাদের পৃথিবীতে যেমন এলিয়েনদের খোঁজে বৈজ্ঞানিক মিশন কাজ করে, আমাদেরও তাই। নাক্স বুঝিয়ে বলল। তোমাদের পৃথিবীতে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, JWST, তুমি খোঁজ নিও তিতির। মহাবিশ্বে এমন অনেক এলিয়েন জগৎ ধরা পড়েছে এইসব টেলিস্কোপে। আমাদেরও এমন অনেক যন্ত্র আছে, সিগন্যাল আছে। সব এলিয়েন কিন্তু বন্ধু হয় না তিতির, জুফি বলল। কখনো কখনো এলিয়েনদের সঙ্গে দেখা হলে বিপদ হতে পারে। আমাদেরও এমন বিপদ হয়েছে বারবার। যদি ভিনগ্রহীরা সভ্যতা ও প্রযুক্তির থেকে অনেকটা উন্নত হয় তাহলে ওদের মুখোমুখি হওয়া বিপজ্জনক। আবার যে এলিয়েনরা মেধা চুরি করার কাজ করে তারা সব এলিয়েনদের কাছে, সব ভিনগ্রহীদের কাছেই বিপজ্জনক। আমার সব গুলিয়ে যাচ্ছে। মেধা চুরি? তাহলে কি যে এলিয়েনরা মানুষের ছদ্মবেশে থাকে, লুকিয়ে থাকে, তারা মেধা চুরি করার জন্য এভাবে থাকে? তাদের মানুষ চিনবে কি করে? চেনা মুশকিল। তারা হয়তো মাটির নিচে, চাঁদে কিংবা পৃথিবীতে মানুষের ভিড়ে মিশে আছে। মাঝে মাঝে স্পেসশিপে করে এলিয়েনরা পৃথিবীতে তাদের এই স্বজাতি বা বন্ধুদের সাথে দেখা করতে আসে। তোমাদের পৃথিবীতে যারা এ নিয়ে ওয়াকিবহাল তারা বুঝতেও পারে। ব্যালকনির খোলা দরজা দিয়ে একটা উজ্জ্বল সবুজ তীব্র আলো এসে পড়লো এই সময়। শীষ দেওয়ার মতো শব্দ করে উঠল নাক্স। জুফি হাসল। এবার আমাদের যেতে হবে তিতির। থ্যাংক ইউ। তোমাদের বাড়ি এসে খুব ভালো লেগেছে আমার। তুমি যদি চাও তোমাকেও একদিন আমাদের তারার দেশে নিয়ে যাব। তুমি আর বার্নি আমাদের বন্ধু। নাক্স হাসল। কি সুন্দর হাসি! ঝর্ণার মতো আলোর ফুলকি ঝরে পড়ল, দীপাবলির রাতের আলোর রোশনাই যেমন। আচ্ছা, বললে না তো বার্নি কেমন করে খুঁজে দিয়েছে তোমাকে? জুফি হাসল। আচ্ছা, তোমাকে শোনাই। আমাদের মহাকাশে আমরা একরকম সিগন্যাল ব্যবহার করি, অনেকটা তোমাদের পৃথিবীর রেডিও সিগন্যালের মতো। শুনবে? জানলার বাইরে তাকিয়ে সিগন্যালের শব্দ করলো জুফি। একেবারে যেন হার্টবিটের শব্দ। অমনি লাফিয়ে উঠে নাক্সের দিকে এগিয়ে গেল বার্নি। নাক্সের চোখ উজ্জ্বল সবুজ হয়ে উঠল। শরীর থেকে লাল, হলুদ, বেগুনি রং ছড়িয়ে পড়ল সারা ঘর জুড়ে। রং তেমন উজ্জ্বল নয়, চোখে লাগছে না, স্নিগ্ধ মায়া মায়া রং। বার্নি আনন্দে মাটিতে শুয়ে আকাশের দিকে 4 পা তুলে দিয়েছে। খুব আনন্দ হলে এমন করে ও। অবাক হয়ে তাকিয়ে রইল তিতির। আমার ভাই যখন তোমাদের পৃথিবীতে ছিটকে পড়েছিল তখন মাটির নিচে আশ্রয় নিয়েছিল। ও তো খুব ছোট, পুরো শক্তি দিয়ে সিগন্যাল পাঠাতে পারে না এখনো। আমরা মহাকাশ জুড়ে আমাদের হারিয়ে যাওয়া সবাইকে খুঁজছিলাম, নাক্সকে খুঁজে পাইনি। তারপর একদিন
বার্নির মাথায় গলায় হাত বুলিয়ে দিল জুফি। তোমাদের খেলার মাঠে বার্নি নাক্সের সিগন্যাল শুনতে পেয়েছিল। তুমি ওকে নিয়ে ঘুরছিলে মাঠে, তুমি কিন্তু শুনতে পাওনি। সিগন্যাল শুনে বার্নি সেদিন ঠিক এইরকমভাবেই মাঠে নাক্সকে দেখতে পেয়েছে। নাক্সের কাছে বার্নি পৌঁছতেই ওর ওই আলো ছড়িয়ে পড়েছিল চারদিকে, আর এইরকমভাবেই মাটিতে লুটোপুটি খেয়ে আনন্দ করেছিল বার্নি। তুমি আওয়াজ শুনতে পাওনি, আলো দেখতেও পাওনি, বার্নি পেয়েছে। কেন বলো তো? বার্নি আসলে পোর্ট। পোর্ট মানে? বুঝিয়ে বলল জুফি। দুটি ব্রহ্মাণ্ড যদি কোনোভাবে একে অন্যকে ছুঁয়ে যায় তাহলে এক বিশাল শক্তি উৎপন্ন হয়। তোমাদের পৃথিবীর ভাষায় ইলেকট্রন নানা ডাইমেনশনে ছড়িয়ে পড়ে। সেই সময় এমনও হয় যে এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে চলে যেতে পারে মানুষ। মানুষ নয় শুধু, যে কোনো প্রাণী। আর এই যাওয়া আসার সময় প্রায়ই অনুঘটক হয় অন্য কোনো প্রাণী, যেমন কুকুর। এই প্রাণীদের তোমাদের বিজ্ঞানের ভাষায় বলা হয় পোর্ট। এখন যেমন বার্নিকে পোর্ট হিসেবে ব্যবহার করেই আমি আর নাক্স আমাদের ইউনিভার্সে ফিরে যাব। মাথা ঝিমঝিম করছে, ভালো করে কিছুই বুঝতে পারছে না তিতির। তুমি আমাদের দেখতে পেয়েছিলে যখন বার্নি নাক্সকে দেখেছিল? কবে হয়েছিল ব্যাপারটা? তোমাদের সময় হিসেবে 3 দিন আগে। না, আমি তখন তোমাদের দেখিনি, কিন্তু বার্নির মধ্যে দিয়ে নাক্সের তরঙ্গ পৌঁছে গেছিল ইউনিভার্সে। তারপর সিম্পল কিছু ক্যালকুলেশন, ব্যাস। ক্যালকুলেশন বললে তুমি? কেমন ক্যালকুলেশন? হাসলো জুফি। প্যারালাল ইউনিভার্স মহাকাশের দুনিয়াতেই মজুদ আছে, কিন্তু আমরা এটাকে দেখতে পাই না, কারণ এটা অন্য ডাইমেনশনে আছে। আচ্ছা, তোমাকে একটা সহজ ক্যালকুলেশন দেখাই। তোমাদের পৃথিবীর হিসেবে লিখছি, এই দেখো। n ইকুয়াল টু r ইন্টু p ইন্টু e ইন্টু l ইন্টু i ইন্টু t। n হচ্ছে যে সমস্ত বুদ্ধিমান প্রাণীর জগৎ থেকে মানুষের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে তাদের সংখ্যা। আর হচ্ছে নক্ষত্রমণ্ডল। p হচ্ছে একটা নক্ষত্রকে ঘিরে গ্রহ থাকার সম্ভাবনা। ই হচ্ছে গ্রহ যদি থাকে তাহলে প্রাণের বিকাশ উপযোগী গ্রহ। এল হচ্ছে প্রাণ আছে এমন গ্রহ থাকলে সত্যি সত্যি প্রাণ আছে কিনা। আই হচ্ছে প্রাণের বিকাশ হলে অন্য জগতের প্রাণীর সাথে তারা যোগাযোগ করতে পারে কিনা। আর টি হচ্ছে যে সময় পর্যন্ত সেই বুদ্ধিমান প্রাণী বেঁচে থাকতে পারে। জুফি আর নাক্স বারান্দার দিকে এগিয়ে গেল। মেঘমুক্ত রাতের আকাশ, পরিষ্কার আকাশে চিকমিক করছে উজ্জ্বল নক্ষত্ররা। তারাদের অদ্ভুত সুন্দর আলোর রোশনাই কেমন ঘোর লেগে যাচ্ছে। সবুজ একটা চোখ ধাঁধানো আলো এসে পড়ল বারান্দায়। বারান্দা থেকে আলোটা এসে পড়ল বার্নির শরীরে। বার্নিকে শক্ত করে জড়িয়ে ধরল তিতির। তারপর আর কিচ্ছু মনে নেই। কিরে তিতির, ব্যালকনির দরজা খুলে শুয়েছিলি কাল? মায়ের ডাকে ঘুম ভাঙলো তিতিরের। কি ঘুমোচ্ছিস দুজনে? ও বার্নি, বাবা ডাকছে তো, নিচে ঘুরতে যাবি না? খাটের ওপর তিতিরের পাশেই হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে বার্নি। মায়ের ডাকে মুখ ফেরালো আর তারপর 4 পা ওপরে তুলে দিল। অমনি না, অমনি তোমাকে আদর করতে হবে। সাত সকালে আর কাজ নেই আমার। মা বকতে লাগলো, কিন্তু বার্নির পেটে গলায় হাত বুলিয়ে দিতেও লাগলো। উঠে পড় তিতির, কলেজ যাবি তো? মেয়েটা চলে গেছে? কখন গেল? আমাকে ডাকলি না একবার? রাতে পরার গাউনটা ধুয়ে বাথরুমে রেখে গেছে, তাই বুঝতে পারলাম। মা চলে গেল। খাট থেকে লাফিয়ে নেমে বার্নিও ছুটে বেরিয়ে গেল মায়ের সঙ্গে। সঙ্গে সঙ্গে উঠে পড়েছে তিতির। জুফি চলে গেছে? রাতের কথা মনে পড়ে গেল। জুফি আর নাক্স, এলিয়েন বন্ধু। সত্যি ঘটেছিল অমন, নাকি স্বপ্ন? মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল, তাই বুঝি ঘুমিয়ে অমন স্বপ্ন দেখেছে? তাই যদি হয় তাহলে যাবার সময় জুফিকে কে দরজা খুলে দিল? গাউন কেচেই বা রেখে গেল কে? কখন? মাথা কাজ করছে না। মেয়েটা কে? কেন এলো? কেনই বা চলে গেল? রাতের ঘটনা কি সত্যি ঘটেছিল? সত্যি এলিয়েন এসেছিল? বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো তিতির। আরে, এই তো কাগজটা। ফর্মুলা লিখেছিল জুফি, n ইকুয়াল টু r ইন্টু p ইন্টু e ইন্টু l ইন্টু i ইন্টু t।
শিরশির করে উঠল বুকের ভেতর। সত্যি 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 এসেছিল ভিন গ্রহের প্রাণী। কেউ কি বিশ্বাস করবে বললে? মা বাবা বিশ্বাস করবে? বার্নি কথা বলতে পারে না, নইলে আসল সাক্ষী তো বার্নি। ওর জন্যেই এমন অভিজ্ঞতা হলো তিতিরের। এক্ষুনি বার্নিকে আদর করতে হবে, আর বাবাকে অন্তত বলতেই হবে, কাগজটাও দেখাতে হবে। অবিশ্বাস্য হলেও ঘটনাটা সত্যি। এলিয়েন জুফি, এলিয়েন নাক্স, বন্ধু এলিয়েন। নীল আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল তিতির, বন্ধু আবার এসো। পৃথিবীর বন্ধুর সিগন্যাল খুঁজে পাবে তো জুফি? ওরা বলেছিল তিতিরকে বেড়াতে নিয়ে যাবে ওদের ইউনিভার্সে। আজকে থেকেই অপেক্ষায় থাকবে তিতির। নমস্কার।